আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত দর্শক, শ্রোতা, যারা এখানে হোমিওপ্যাথিক ফান্ডামেন্টাল কোর্সে উপস্থিত আছেন তারা সবাই, এবং যারা ভবিষ্যতে শুনবেন তাদের সকলের জন্য আমার আন্তরিক মোবারকবাদ। সকলের সুস্থতা কামনা করে আমি আমার আলোচ্য বিষয় শুরু করতে চাই। পূর্ব কথা অনুযায়ী আজকের আলোচ্য বিষয় মায়াজাম। মায়াজাম মূলত রোগ, মায়াজাম মূলত একটা দোষ। হেনিম্যান পূর্ব সময়েও হিপোক্রেটস এই মায়াজাম সম্পর্কে প্রথম মায়াজাম শব্দটি ব্যবহার করেছিলেন। মায়াজাম সম্পর্কে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ধারণা এখানে যারা আছে তারা আছে। ধারণা থাকলেই হয় না, মায়াজাম সম্পর্কে এমন একটা অবস্থা চালু আছে। যেমন দেখেন, আমরা কনস্টিটিউশন সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, ধারাবাহিকভাবে জীবনী শক্তি আলোচনা করেছি। জীবন আছে, জীবনী শক্তি আছে। জীবনী শক্তির বিশৃঙ্খলা হলো গিয়া রোগ, আর কনস্টিটিউশনাল অবস্থা হলো মানুষের ধাতু প্রকৃতি। জীবনী শক্তির বিশৃঙ্খলার কারণে ধাতু প্রকৃতির উপরে প্রভাব বিস্তার তো করেই, এবং বংশগতভাবে ধাতু প্রকৃতি কোনো না কোনোভাবে সমস্যাযুক্ত হয়ে আসতে পারে। তাহলে আসলে রোগ হওয়ার আগে রোগের জন্ম, রোগ হওয়ার আগে রোগের অবস্থাটা সৃষ্টি হয়। হেনিম্যান প্রায় 12 বছর গবেষণা করে এই মায়াজাম এর ধারণা তিনি লাভ করেন। ঘটনাটা ঘটেছিল এভাবে, যেমন রাজটক্সের রুগীকে রাজটক্স দেওয়া হলো, কিন্তু দেখা যায় যে রাজটক্সের রুগীটা ভালো হচ্ছে না, আবার তার কাছে ফিরে আসতেছে। ঠিক তেমনি ভাবে দেখা গেল বিভিন্ন রোগ হচ্ছে, রুগী আসছে, ফিরে যাচ্ছে, আবার তার রোগ হচ্ছে, ঔষধ দেওয়া হচ্ছে, আবার ধীরে ধীরে রোগটা ভালো হয়েও হয় না, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়। এই যে অবস্থার তার সৃষ্টি হলো, তখন হেনিম্যান চিন্তা করলেন ব্যাপারটা কি, কি ব্যাপারটা ঘটলো, কেন এটা হচ্ছে। এটা গবেষণা করতে তিনি লেগে গেলেন। এই গবেষণা করতে করতে তার প্রায় 12 বছর সময় চলে গেছে। এর মধ্যে চতুর্থ সংস্করণ প্রকাশিত হয়েছে, পঞ্চম সংস্করণ প্রকাশিত হয়েছে। তারপরে তিনি ক্রনিক ডিজিজ এইটা লিখলেন। ক্রনিক মায়াজাম, তিনি সেখানে বললেন যে ক্রনিক মায়াজাম এই কারণেই যে সোরা, এই কারণে মানুষের মধ্যে রোগের উৎপত্তি হয়। এর উপরে তিনি যে বইটা লিখলেন, দি ক্রনিক ডিজিজেস, দেয়ার পিকুলিয়ার নেচার অ্যান্ড হোমিওপ্যাথিক কিউর। বাংলা ভাষায় এটার অনুবাদ হয়েছে, শুধু ফিলোসফি অংশটা, ম্যাটেরিয়া মেডিকা ছাড়া কিছু অংশ প্রকাশিত হয়েছে। চিররোগের প্রকৃতি ও তার পরিচয় এই নামে বাংলা ভাষায়। যারা পড়তে পারেন পড়বেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছেন তারা এখন আপাতত ক্রনিক ডিজিজ পড়তে গেলে ভালো, আর পড়তে না পারলে তো আর কিছু করার নেই। যেই ধারণাটা আপনাদেরকে পেশ করতেছি, এই ধারণাটা যদি আপনারা গভীরভাবে জানাও একটা বিষয়, আর আপনার প্রয়োজন অনুযায়ী জানা এটাও একটা বিষয়। ক্রনিক মায়াজামের উপরে বই আছে, মহিমা রঞ্জনের একটা বইয়ের কথা গত ক্লাসে আমি বলেছিলাম। আর আমরা ছড়ানো ছিটানো মায়াজামের কথা অনেক জায়গায় আছে, প্রত্যেকটা বইতে মায়াজামের কথা আছে, আমরা পড়ি না। দোষটা এই জায়গাটা।
আমরা ওই বিষয়টাকে একটা এমন বিষয়, ওটা পৃষ্ঠা উল্টে আসে, যেমন ঔষধ পরিচয় একটা বই, ম্যাটেরিয়া মেডিকা। ঔষধ পরিচয় ম্যাটেরিয়া মেডিকার মধ্যে প্রথম ভূমিকার মধ্যে যে মায়াজামের টপিক্সটা দেওয়া আছে আলোচনার জন্য, বুঝার জন্য, অতটুক যদি জ্ঞান আমাদের থাকে তাহলে মায়াজামিক জ্ঞানটা হয়ে যায়। দেখেন, ম্যাটেরিয়া মেডিকা লেখার আগে উনি যে মায়াজামের উপরে যে গবেষণামূলক প্রায় একটা প্রবন্ধ লিখলেন ঔষধ পরিচয়, নরেন্দ্রনাথের ঔষধ পরিচয়ের আগে, তিনি বলতে মানে ইনডাইরেক্টলি বুঝাতে চাচ্ছেন যে ঔষধ পড়ার আগে আপনি মায়াজাম পড়েন। আসলে এই টার্গেটটাই ঠিক। কারণ আমরা একটা ঔষধকে জানার জন্য কি করি, আমরা ঔষধকে জানার জন্য সামনের ক্লাসের মধ্যেই আমরা পাবো যে ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তের কৌশলটার উপরে আমরা একটা আলোচনা করব একদিন। সেখানে ধাতু প্রকৃতি জানবো, সেখানে ক্রিয়া কেন্দ্রটা জানবো, আমরা সার্বদৈহিক লক্ষণ জানবো, আমরা ইচ্ছা অনিচ্ছা জানবো, রোগীর হ্রাস বৃদ্ধিটা জানবো। এই যে জানা, একটা মানুষকে জানার জন্য যতগুলো আর্টিকেল, অবস্থা, প্রয়োজন, বিশেষ সিমটম গুলা জানা উচিত, তা আমরা কিন্তু ম্যাটেরিয়া মেডিকার থেকে পাবো, ম্যাটেরিয়া মেডিকার থেকে জানবো। কেন জানবো? ইন্ডিভিজুয়ালাইজেশন করার জন্য, ব্যক্তি স্বাতন্ত্র্য নির্ণয়ের জন্য। তো এইটা জানার, ঔষধের এটা জানতে হলে আমার জীবনী শক্তির অবস্থাটা জানা দরকার, পিছনে আলোচনা হয়ে গেছে। আমার ধাতু প্রকৃতি জানা দরকার, যে তার ধারায়, কোন ধারায় কিভাবে আসতেছে। তেমনি ভাবে তার মায়াজামিক অবস্থাটা কোন ধারায় প্রবাহিত হয়ে কিভাবে আসলো, এটা আমাদের জানা দরকার। তো এইটা জেনে আমি যদি ঔষধটাকে জানি, তবে তো আমার লাভটা বেশি হবে, আমি বুঝতে পারবো। এই জন্য শিক্ষার প্রথম দিকেই আমাদের ম্যাটেরিয়া মেডিকার জ্ঞানের আগে এটা জানা দরকার। তো আপনাদেরকে আমি অনুরোধ করব ওইভাবে করে, বিশেষ করে যারা অন্য বই যাদের হাতের কাছে আছে, ভালো কথা পড়েন আপনি। আর যদি তা না থাকে, নরেন্দ্রনাথের সেই ওইখান থেকে যে মায়াজামের কথা আছে সেটা পড়েন। প্রাচীন পীড়ার কারণ ঘটকের একটা বই আছে, সেটার মধ্যে মায়াজাম খুব সুন্দর করে লেখা আছে। তারপরে অন্য বই আছে, মায়াজামের রূপ একটা বই আছে, স্বরূপ মায়াজামের, শ্রীকান্ত বাবুর, সেটাও একটা ভালো বই। অনেকে লিখেছেন, অনেকে। এইভাবে করে আমরা মায়াজাম থেকে একটা জিস্ট আমরা গ্রহণ করবো। আমরা শুধু একটু মনে রাখবো যে মায়াজামের দৃষ্টিভঙ্গিটা যেন সুস্পষ্ট ভাবে আমরা জানতে পারি। রোগের মূল কারণ হেনিম্যান বের করলেন শেষ পর্যন্ত 12 বছর গবেষণার পর, সেটা হলো মায়াজাম। সোরা হলো সকল রোগের উৎপত্তি স্থল। সোরা না থাকলে পৃথিবীতে কোনো রোগের জন্ম হতো না। বেসিক কোর্সে মায়াজামের উপরে কিছু আলোচনা আছে একটু অন্যভাবে, আজকে একটু গভীরে আলোচনাটা যাবে। মানুষের মধ্যে অভাববোধ, মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা জীবনী শক্তির, এটা যদি শুরু না হতো তাহলে সোরা সেখানে জায়গা পেত না। অর্থাৎ সৃষ্টির আদিতে, ওইদিকে আমরা যাব না, এখান থেকেই আমি শেষ করব। সৃষ্টির আদিতেই, মানব সৃষ্টির প্রথমেই মানুষের মনের মধ্যে এমন একটা বোধ, একটা প্রেরণা, একটা প্রবণতা সৃষ্টি করা হলো যে তার অভাববোধ তার মধ্যে কাজ করতেছে। আকাঙ্ক্ষা, না পাওয়ার স্পৃহা, বেদনা, যা বলেন আপনি, এইটা তার মধ্যে ছিল বিধায় তার আরো পেতে ইচ্ছা করলো। ধর্মীয় লাইনে যদি চিন্তা করেন, সকল যার যার ধর্ম অনুযায়ী চিন্তা করবেন, তাহলে দেখা যায় সেই থেকে আদম সৃষ্টি হলো। আদম কিন্তু তার ভিতরে অভাব বোধের কারণে, তার মনের ভিতরে অন্যরকম চিন্তা থাকার কারণে আর বেহেশতে থাকতে পারলো না। এটা ধর্মীয় লাইনে, ওই চিন্তা আমরা যাব না। এখান থেকে আসলে তাইলে বোঝা গেল প্রথম আদিতে সোরা আছে বিধায় রোগ আছে। এই সোরার কারণে সকল রোগের হেনিম্যান বলেছেন। এখান থেকে সরাসরি আমি কাট অফ করে একেবারে হেনিম্যানের হোমিওপ্যাথিতে চলে আসলাম, যে সোরা আছে বিধায়
মানুষের জীবনে রোগের উৎপত্তি আছে, রোগ বিভিন্নভাবে ছড়াচ্ছে, তাহলে রোগ একটা, সোরাটাই রোগ। কথাটার সাথে এখন আপনাদের একটু ব্যতিক্রম ধর্মী চিন্তা হয়তো বা হয়ে যেতে পারে, আমি সামনে ক্লিয়ার করবো। এইখান থেকে হেনিম্যান এটাকে দুই প্রকারের বলেছেন। এই সোরার যে রোগ, এই রোগকে দু প্রকারে হেনিম্যান বিশেষ করে ৭৭-৭৮ নম্বর অ্যাফোরিজমের ভিতরে। এই জন্য আমি প্রত্যেককে বলি অর্গানটা ভালো করে একেবারে একবার পড়ে নেওয়ার জন্য। রোগ দু প্রকারের কি কি? একটা হলো নন ভেনারেল ডিজিজ, আর একটা হলো ভেনারেল ডিজিজ। একটা হলো অযৌন ব্যাধি, আরেকটা হলো যৌন ব্যাধি। এই দুই প্রকার রোগ। পৃথিবীতে যত রোগ আছে সব দু প্রকারের। রোগ বলতে আমরা মায়াজামের অবস্থাটাকে বুঝি, রোগ বলতে বুঝি মায়াজামের অবস্থাটাকে রোগ বলবো, অন্যগুলো রোগ বলবো না। লক্ষণ সমষ্টি মায়াজামিক যেই রোগের থাকবে সেইটা হলো রোগ। আরো ক্লিয়ার হবে আজকে। তাইলে আর যৌন ব্যাধিটাকে আবার দুভাগে ভাগ করা আছে, দুভাগে ভাগ করে নেওয়া আছে। একটা হলো সাইকোটিক, আর একটা হলো সাইকোটিক গনোরিয়া জাত রোগ, আর একটা হলো সিভিলিস জাত রোগ। এই দুটা যৌন রোগের আওতাভুক্ত। অযৌন রোগকে সাধারণত যেটা যৌনতার সাথে কোনো সম্পর্ক নাই, খোস পাঁচরা, এইটার সাথে আবার সিভিলিস মিলিত হয়ে অন্য রূপ ধারণ করে, সেটা সামনে আমরা আলোচনা করব। হাজার প্রকার সর্দি, কাশি, হাঁচি, ঠান্ডা লাগার প্রবণতা, এমনকি হালকা মলদারের ব্যথা, পেটে ব্যথা, মানে যত হাজারো ধরনের রোগ আছে যেটা অযৌন রোগগুলা, এগুলো হাজারো ধরনের হতে পারে, কিন্তু সবের উৎপত্তি সোরার কারণে। সোরার বাহ্যিক ইনফ্লামেশন, কিন্তু সুপ্ত সোরা সকল মানুষের মধ্যেই আছে। যখন সোরা সুপ্ত থাকে তখন আপনি সুস্থ থাকেন। সোরা আছে, যখন সোরা সুপ্ত অবস্থায়, অর্থাৎ আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না করে সুস্থ অবস্থায় আছেন, তখন কিন্তু আপনি সুস্থ। যখন সোরা রাইজ করে, সোরা যখন ক্ষেপে উঠে, তখন আপনি অসুস্থ। তাহলে সোরাকে দমন করে রাখা, সাপ্রেস করে সোরাকে রাখা সুস্থতার একটা কারণ, সুস্থতার একটা চিকিৎসা। এই বিষয়টি আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, আপনারা বিভিন্ন বই পুস্তক ঘাটলেই কথাগুলা পেয়ে যাবেন। তাইলে দেখেন, হেনিম্যান এই জন্য বলেছেন সহস্র শীর্ষ দানব বলেছেন, হাজারো মস্তকধারী দানব বলেছেন সোরাকে হেনিম্যান। জীবনী শক্তির মাধ্যমেই জীবন বিরোধী শক্তি, জীবনী শক্তির মাধ্যমে জীবন বিরোধী শক্তি সোরা, যা জীবনকে বিশৃঙ্খল করে, সোরা জীবনকে সমস্যা সৃষ্টি করে, মানুষের মন ও দেহকে আক্রান্ত করে। আপনি 148 নম্বর অ্যাফোরিজম যদি ভালো করে পড়েন, আমার মনে হয় হোমিওপ্যাথি বুঝতে আর আপনাদের কোনোদিন কষ্ট হবে না। বিশ্লেষণ করে নোট করে রাখেন, 148 নম্বর অ্যাফোরিজম যদি আপনি দেখতে থাকেন, পড়তে থাকেন, তাইলে দেখবেন আপনার জন্য আর হোমিওপ্যাথি জ্ঞান বুঝতে খুব কষ্ট হওয়ার কথা নয়। ব্যাখ্যার অভাব থাকবে, কিন্তু বুঝতে হবে ওখান থেকে নোট করে। জীবনী শক্তি যদি সুস্থ থাকে, জীবনী শক্তি স্বাভাবিক অবস্থায় থাকে, তাইলে আসলে রোগ হয় না। সোরা কিন্তু আছে সুপ্ত অবস্থায়, সোরা যদি একটু জেগে যায় তাইলে রোগ হয়। তাইলে আমাদের সোরার চিকিৎসা করলে রোগ মুক্তি হওয়া যায়, সোরাইটা। তাহলে চিকিৎসা আমাদের একটা, সোরাকে দমিয়ে রাখা, এটা একটা চিকিৎসা। আর সোরা যেরকম আছে থাক, যেমন বনে জঙ্গলে গহীন সাপ, বিচ্ছু, কাকড়া,
অনেক কিছু আছে, বাঘ ভাল্লুক সবই আছে, কিন্তু আপনাকে তো আক্রমণ করে না। আপনি হয়তো যেখানে মশারিটা টাঙিয়ে শুয়েছেন আপনি, তার পাশেই সাপ আছে, কিন্তু আপনাকে কামড় দিচ্ছে না। পোকামাকড় আশেপাশে আছে, আপনাকে ধ্বংস করছে না। ধ্বংস করছে কখন? যখন তার আঘাত লাগতেছে, তাকে আপনি কষ্ট দিচ্ছেন। অর্থাৎ আপনার দেহের মধ্যেও মায়াজাম সর্বসময় আছে, অস্তিত্ব আছে, কিন্তু সে কখন রাইজ করবে? যখন তাকে আক্রমণ করা হবে। তার মধ্যে কতগুলো প্রবণতা আছে, সেই প্রবণতার উপরে আপনি যখন হস্তক্ষেপ করবেন, আপনার সে মনে করেন আপনি টিউবারকুলার মায়াজামের লোক আছেন, আপনি ঠান্ডা লাগে, সর্দি লাগে, কিন্তু আপনার কোনো কষ্ট হয় না। কিন্তু আপনি করলেন কি, রাত্র ঘুম অনিদ্রা গিয়ে আপনি ঠান্ডা লাগালেন, হুন্ডা চালিয়ে আসলেন, আসার পরে গলাটা ধরে গেল, খুব ঠান্ডা লাগলো। যেহেতু আপনি মায়াজামের আওতাভুক্ত টিউবারকুলার, বারবার ঠান্ডা লাগার পরে দেখা গেল বুকটা ব্যথা করে, গলাটা ব্যথা করে, আপনার খুব সর্দি কাশি হয়ে গেল। হয়তো স্বাভাবিক অবস্থায় সোরার ইনফ্লামেশন আপনি অনুভব করলেন। যদি তাৎক্ষণিকভাবে আর্সেনিকের যদি লক্ষণ থাকে আর্সেনিক, অ্যাকোনাইটের লক্ষণ থাকলে অ্যাকোনাইট, রাস্টক্সের লক্ষণ থাকলে রাস্টক, ডালকামারার লক্ষণ থাকলে ডালকামারা, যেটারই লক্ষণ পাবেন সেটা যদি সেই মুহূর্তে দেওয়া হয়, তাহলে সোরার ইনফ্লামেশনটা কমে যাবে। যদি আপনার মায়াজামের প্রকোপটা বেশি হয়, মায়াজামের লক্ষণগুলা বেশি দেখা যায়, সেই অবস্থায় আপনার হয়তো টিউবারকুলার মায়াজামের ঔষধ লাগতে পারে। যদি তা না দেওয়া হয় যথাসময়ে, তাইলে আপনি ওই মায়াজামের দ্বারা এমন ভাবে আক্রান্ত হবেন যে এই রোগটা আপনার বারবার আসতেই থাকবে, যাবে না। যার জন্য আমাদের মায়াজামের ধারণা থাকা একান্ত দরকার। এই মায়াজামের প্রকাশ সাধারণত ইচ্ছা, বোধ, তার চিন্তা, মনের বিশৃঙ্খলা, এইসব থেকে আমরা খুঁজে পাই। সোরা যে কথাটা বলছি এটা ভালো করে একটু মনে রাখেন, সোরা জাগ্রত হলে রোগ হয়, সোরা ঘুমন্ত থাকলে রোগ হয় না, জাগ্রত হলেই রোগ দেখা যায়। এইটাই প্রধান মোটামুটি কথা। আর সোরা সুপ্ত থাকলে জীবনী শক্তি সবল থাকে। খুব ভালো করে একটু চিন্তা করেন, সোরা সুপ্ত থাকলে জীবনী শক্তি ভালো থাকে, সুস্থ থাকে। সোরা যদি জাগ্রত হয়ে যায়, তাইলে জীবনী শক্তি ততটুক দুর্বল হয়। সোরা যতটুক রাইজ করবে, জীবনী শক্তি ততটুক দুর্বল হবে। এটা উত্তেজক কারণে হয়, সাধারণত বহু রোগে আক্রান্ত হতে পারে তখন। কারণ জীবনী শক্তি দুর্বল হলে তাহলে বাইরের লোক আক্রমণ হবে। ঘরেই যদি শত্রু থাকে, দ্বন্দ্ব থাকে সংসারের মধ্যে, তাহলে বাইরের লোক কথা বলার তো সুযোগ পাবেই। ঠিক সেইভাবে এই সোরার বিভিন্ন পর্যায় আছে, যাকে আমরা স্টেজ বলি, পর্যায় বলি, দশা বলি। আমরা সাধারণত 3টি পর্যায় নিয়ে কিছু কথা বলব। সোরার 3টি পর্যায় নিয়ে আমরা কিছু কথা বলবো অল্প। একটা হলো প্রাইমারি স্টেজ, ফার্স্ট স্টেজ, প্রাইমারি স্টেজ, সোরার প্রাথমিক অবস্থা কি। আরেকটা হলো দ্বিতীয় দশা, আরেকটা হলো তৃতীয় দশা, টার্সিয়ারি স্টেজ। এই 3টা অবস্থা সোরার থাকে। 3টি অবস্থা সম্পর্কে ধারণা আমাদের যদি স্পষ্ট থাকে, তাইলে আমরা সোরা সম্পর্কে একটু বেশি আলোচনা করব। কারণ সোরা সম্পর্কে একটু আলোচনা বেশি হলে আপনাদের সুবিধা হলো অন্যটাকে চিনতে, সাইকোটিক, সিভিলিটিককে চিনতে, টিউবারকুলারকে চিনতে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে।